একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা সবেমাত্র এখন ভর্তি হয়েছে স্কুলে, তাদের তো এখনও ক্লাস শুরু হয়নি। তাদের সুবিধার জন্য একাদশ শ্রেণীর বাংলার কিছু ক্লাস আমি শুরু করছি। তাদের একটা বিশেষভাবে উপকার হবে এতে। দুটো বই পড়তে হবে, তার মধ্যে একটা হচ্ছে সাহিত্য চর্চা, আর একটা বই রয়েছে যেটা ভাষাতত্ত্ব, বাংলা সাহিত্যের ইতিহাস, তারপরে নৃতাত্ত্বিক, বাঙালির নৃতাত্ত্বিক বিষয়, এসব নিয়ে আলোচনা হবে। আমি এখন ওই যে সাহিত্য চর্চা বইটা রয়েছে তার থেকেই একটা কবিতা দিয়ে শুরু করছি। আমাদের বাংলা সাহিত্যের শুরুটাই হয়েছে কবিতা দিয়ে। সেটা যখন সাহিত্য বিষয়ে আলোচনা করব, সাহিত্য সম্পর্কে যখন চর্চা করব, তখন তোমরা সেটা বুঝতে পারবে। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের সাহিত্য চর্চা বইটার মধ্যে কবিতা যেটা রয়েছে তার মধ্যে নীলধ্বজের প্রতি জনা একটা পত্রকাব্য রয়েছে। এটাকে বলে পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্ত এটিকে লিখেছেন। কোনো কিছু কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ যা কিছুই পড়ানো যাক, তার আগে তার যেটা সৃষ্টিকর্তা যিনি লিখেছেন, কবি হন বা ঔপন্যাসিক হন, ছোট গল্পকার হন, প্রাবন্ধিক হন, তার সম্পর্কে একটু জানা বিশেষ দরকার। তা না ছাড়া তার সেই রচনাটা সম্পর্কে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। মাইকেল মধুসূদন দত্ত এমন একজন কবি যার সম্পর্কে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সেই সময় এসেছিলেন যে সময় বাংলা সাহিত্যে কেবলমাত্র আধ্যাত্মিকতাই বর্তমান ছিল। আধ্যাত্মিকতা রসসাগরে বাংলা সাহিত্য ভেসে যাচ্ছিল যে সময়, সে সময় মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এসে এক নবযুগের সূচনা করলেন। 1824 25শে জানুয়ারি তার জন্ম। যে সময় বাংলার মধ্যযুগ শেষ, সাহিত্য আলোচনার সময় সেগুলো হবে। মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে বলতে গেলে প্রথমে এই কথাটা বলতেই হয় যে তিনি প্রথমে বাংলা সাহিত্যের প্রতি তার খুবই অনীহা ছিল। অর্থাৎ তিনি মনে করতেন যে বাংলা সাহিত্যে আমি যদি রচনা লিখি বা আমি যদি এটাই কবিতা লিখি, কাব্য লিখি, তো তাহলে আমি অনেক বড় কবি হতে পারবো না। তার মনে উচ্চাশা ছিল। তিনি ভাবতেন যে আমি সকলের চেয়ে বড় কবি হব। তার বন্ধুদের তিনি বলতেন যে আমি অনেক বড় কবি হব, তোমরা আমার জীবনচরিত রচনা করবে। এই ধরনের মানসিকতা মাইকেল মধুসূদন দত্ত ছিল। এবং তিনি এমন কথাও বলেছিলেন যে বাংলা ভাষা ভুলিয়া যাওয়াই ভালো, বাংলা ভাষা ভুলিয়া যাওয়াই ভালো। মানে বাংলার প্রতি কতটা অবহেলা মাইকেল মধুসূদন দত্তের ছিল, এখন তার রচনা পড়ে আমরা খুবই আশ্চর্য হব যে কবি বাংলা ভাষা সম্পর্কে এতটাই অবহেলা বা অবজ্ঞা দেখিয়েছেন, পরে তিনি কিভাবে বাংলা সাহিত্যের এত বড় একটা স্থান দখল করে নিয়েছেন। মধুসূদন দত্তের প্রথম রচনা হচ্ছে ইংরেজিতে দ্য ক্যাপটিভ লেডি এবং দ্বিতীয়টা হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট। ক্যাপটিভ লেডি লেখার পর তিনি মনে করলেন যে আমি বোধহয় খুব বড় সুখ্যাতি অর্জন করব। কেননা ইংরেজি সাহিত্য তখন ইংরেজদের আমল, সে সময় ইংরেজি সাহিত্যে যারা খ্যাতি লাভ করছেন তারা একদম উচ্চ শিখরে উঠে যাচ্ছে। মধুসূদন দত্ত সেটাই মনে করেছিলেন। কিন্তু হলোটা কি, ক্যাপটিভ লেডি লেখার পরে বেথুন সাহেব, প্রথমে তো তিনি ভাবলেন যে আমি অনেক সুখ্যাতি অর্জন করব, কিন্তু
ইংরেজরা তার সেই ভিশন দ্য ক্যাপটিভ লেডিটা পড়ে নিয়ে বললেন যে হ্যাঁ, বাঙালি লিখেছে, ভালোই হয়েছে, এই ধরনের একটা মন্তব্য প্রকাশ করলেন। বেথুন সাহেব সেই সময়ই মধুসূদনকে উপদেশ দিয়েছিলেন যে তুমি যদি মাতৃভাষায় সাহিত্য চর্চা করো তাহলেই তুমি উন্নতির চরম শিখরে উঠতে পারবে। মধুসূদন দত্ত সে সময় বেথুন সাহেবের কথাটা শুনেছিলেন, বাংলা ভাষায় ফিরে এসেছিলেন, যার জন্য আজ আমরা বাংলা সাহিত্যের এই সুন্দর ভাণ্ডারটিকে লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি, পড়তে পারছি, জানতে পারছি। মধুসূদন দত্তের বাংলা সাহিত্যে কি কি অবদান রয়েছে সেটা বলে শেষ করা যাবে না। প্রথমেই বলি, তিনি একজন নাট্যকার হিসেবে বাংলা সাহিত্যে প্রবেশ করেছিলেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তার প্রথম নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। মহাভারতের দেবযানী, যযাতি এবং শর্মিষ্ঠার কাহিনী অবলম্বন করে তিনি শর্মিষ্ঠাকে দিলেন বাংলা সাহিত্যে, এবং বাংলা নাট্য সাহিত্যে এক বিপুল আলোড়ন সৃষ্টি করলেন। তার আগে রত্নাবলী একটা নাটক, রামনারায়ণ তর্করত্নের লেখা, সংস্কৃত থেকে অনুবাদ। সে সময় বাংলা নাটক ওই সংস্কৃত থেকে অনুবাদ করেই রচনা করা হচ্ছিল। সেই নাটকটা তিনি দেখতে গেছিলেন। তখন সেই রাজা রাজরাদের থিয়েটার থাকতো, সেখানে সকলের প্রবেশ অধিকার ছিল না। মাইকেল মধুসূদন দত্ত আমন্ত্রিত হয়ে সেখানে গেছিলেন। রত্নাবলী দেখে তিনি খুবই দুঃখ পেলেন এবং বললেন, অলিক কুনাট্য রঙ্গে মজলোক রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। এবং তিনি তখনই বাজি ধরে বলেছিলেন যে আমি বাংলা সাহিত্যে নাটক রচনা করব। তখন তিনি, তোমরা শুনলে আশ্চর্য হবে, পৃথিবী বানানো তিনি ভুল লিখতেন বাংলায়। তিনি কিচ্ছু জানতেন না বাংলা সম্পর্কে, কারণ তিনি তো ইংরেজি সাহিত্যে বিচরণ করছেন। সকলে ভাবলো হ্যাঁ, এ বলছে এমনি, লিখতে টিখতে কিছু পারবে না। কিন্তু তারপরে তিনি মহাভারতের কাহিনী অবলম্বন করে রচনা করলেন শর্মিষ্ঠা নাটক। সেই নাটকটা বাংলা সাহিত্যের আজকে প্রথম সার্থক নাটক হিসেবে আমরা জানছি। তারপরে তিনি লিখলেন আবার শর্মিষ্ঠার পর পদ্মাবতী, কৃষ্ণকুমারী, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও মায়া কারণ। যাই হোক, এইসব হচ্ছে তো মানে নাটক দিয়ে মধুসূদনের সাহিত্য জীবনের শুরু। নাটক সাহিত্যে তিনি এই অবদান রাখলেন প্রথম সার্থক নাট্যকার হিসেবে। তারপর তার আরেকটা অবদান কি, তিনি বাংলা কবিতার যে ছন্দের বেড়াজাল, বাংলা কাব্যলক্ষ্মী যে ছন্দের শৃঙ্খলে আবদ্ধ ছিলেন সেটাকে তিনি মুক্ত করে দিলেন। কিভাবে? অমিত্রাক্ষর ছন্দ নিয়ে এলেন। মিত্র অক্ষর আমাদের বাংলা সাহিত্যে ছিল। মিত্র অক্ষর বলতে কি, মহাভারত কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান, এই যে অন্ত মিল লাইনের শেষে, এটাকে তিনি ভেঙে দিলেন। কি করলেন? মেঘনাদ বধে লিখলেন। মেঘনাদ বধ প্রথমে তিনি লিখলেন অমিত্রাক্ষর ছন্দে তিলোত্তমা সম্ভব কাব্য। এই অমিত্রাক্ষর ছন্দটা ভেঙে দেওয়ার পর সেখানে কি হলো না, লাইনের শেষে যে বিরাম সেটা শেষ হয়ে গেল। নিঃশঙ্কা করিব লঙ্কা বধিয়া রাঘবে আজি, খেদাইব দূরে কিষ্কিন্দা অদিবে বাঁধিয়া নিরাজপদে দিব বিভীষণে রাজদ্রোহী। এই যে এর মধ্যে কোথাও অন্তমিল নেই। এই একটা অমিত্রাক্ষর ছন্দ তিনি বাংলা সাহিত্যে, সেটাও একটা বাজি ধরেই তিনি নাটকের মতো নিয়ে এলেন। সকলে বলছিলেন যে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ চলবে না, তিনি সেটা করে দেখালেন প্রথম তিলোত্তমা সম্ভব কাব্যে। তারপর লিখলেন তার শ্রেষ্ঠ কাব্য মেঘনাদ বধ। তিনি চেয়েছিলেন মহাকাব্য লিখব, কিন্তু সে সময় মহাকাব্য লেখার যুগ শেষ, মহাকাব্য লেখার যে সময় সেটা শেষ হয়ে গেছে। কাজেই মেঘনাদ বধ হচ্ছে একটা প্রাকৃত মহাকাব্য। একটা বিষয় দেখা যায় যে মাইকেল মধুসূদন
বিদেশের সমস্ত সাহিত্য থেকে সমস্ত উপকরণ নিয়ে এসেছিলেন। সনেট লিখলেন, চতুর্দশপদী কবিতা, বীরাঙ্গনা পত্রকাব্য, যেটা তোমাদের এই নীলধ্বজের প্রতি জনা যে কবিতাটা রয়েছে, পত্রকাব্যটা রয়েছে, বিদেশ থেকে সমস্ত কিছুই আনলেন, কিন্তু কাহিনীর পাত্রপাত্রী, কাহিনীর যে আখ্যান, সেটা কিন্তু ভারতীয় পুরাণ থেকেই নিলেন। তার কারণ তিনি ছোটোবেলা থেকেই তার মায়ের কাছ থেকে রামায়ণ, মহাভারত এবং ভারতীয় পুরাণ সাহিত্য সম্পর্কে অনেক গল্প শুনেছিলেন এবং সেগুলো তিনি মনেও রেখেছিলেন, এবং সেই সমস্ত কাহিনী, সেই সমস্ত চরিত্রগুলোকে নিয়েই তিনি কাব্য, নাটক সমস্ত কিছু রচনা করলেন বটে, কিন্তু সম্পূর্ণ মানবিকভাবে। অর্থাৎ মধ্যযুগে যেমন কানু পিনে গীত নাই ছিল, তেমনি কিন্তু আর থাকলো না, চরিত্র থাকলো, দেবদেবীর নাম থাকলো, কিন্তু তাদের মধ্যে দেব দেবীত্বের যে মাহাত্ম্য, তাদের যে শক্তি, সেটা শেষ হয়ে গেল। মেঘনাদ বধ কাব্য যেমন, মেঘনাদ বধ কাব্যে রাম লক্ষণ, রামকে আমরা ভগবান বলে মনে করছি রামায়ণে, আর রাবণ আর কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ, এদেরকে আমরা মনে করছি একটা ভিলেন চরিত্র, রাক্ষস। মধুসূদন কী করলেন? রাম লক্ষণকে একটা সাধারণ মানুষ রূপে চিত্রিত করলেন। তিনি রাবণ এবং ইন্দ্রজিৎকে দেখালেন একটা দেশপ্রেমিক রূপে। মানুষ হয়ে গেল রাক্ষস, মানুষ হয়ে গেল দেবতা। এই মানবতাবাদ মধুসূদনের যে সাহিত্য, সেই সাহিত্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কারণ বাংলা সাহিত্যে মানুষ ছিল না মধুসূদনের আগে। যখন মধ্যযুগের সাহিত্য নিয়ে আলোচনা হবে, তখন দেখবে সেখানে 4টা প্রধান ধারা যাচ্ছে। সেখানে হচ্ছে অনুবাদ সাহিত্য, অর্থাৎ রামায়ণ মহাভারতের অনুবাদ। তারপর হচ্ছে মঙ্গল কাব্যের যুগ। মঙ্গল কাব্যে হচ্ছে এই মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, শিবমঙ্গল, সব দেবদেবী। তারপরে বৈষ্ণব সাহিত্য, রাধাকৃষ্ণ লীলা বিষয়কগুলো হচ্ছে। তারপরে চৈতন্য জীবনী সাহিত্য, চৈতন্যদেবের জীবন নিয়ে। সেখানে মানুষ নেই, সেখানে দেবতা রয়েছে। সেখানে মানুষকেও দেবতা করা হয়েছে। মধুসূদন কী করলেন? দেবতাকেও মানুষ করে দেখালেন। তার এটা হচ্ছে একটা বিরাট বড় বৈশিষ্ট্য, যেটা তিনি বাংলা সাহিত্যে মানুষকে প্রতিষ্ঠিত করলেন। বলতে গেলে মাইকেলের সম্বন্ধে অনেক কিছুই বলতে হয়, বলার শেষ নেই। তিনি এত বড় মাপের, এত তার সৃষ্টি, সে সৃষ্টির শেষ নেই। বেশি কথায় না গিয়ে আমি এই নীলধ্বজের প্রতি জনা এই কবিতাটাকে, এই পত্রকাব্যটাকে বোঝাবার চেষ্টা করছি। নীলধ্বজের প্রতি জনা তাঁর বীরাঙ্গনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। বীরাঙ্গনা কাব্যগ্রন্থটা হচ্ছে 11টা চিঠির একটা সংকলন। চিঠি মানে কি? কাল্পনিক চিঠি। তিনি পুরাণ প্রসিদ্ধ 11 জনা নারীকে নিয়ে এই কাব্যগ্রন্থটা রচনা করেছেন। 11টা নারী, সেই 11টা নারী মহিলা তাদের স্বামীকে চিঠি লিখছেন। চিঠি লিখে তিনি তাদের নিজের অধিকার, তাদের প্রতিবাদ তারা জানাচ্ছেন। এটা একটা নারী জাগরণেরও বিশেষ ফসল বলা যেতে পারে বীরাঙ্গনা কাব্য। যেমনি কইকেয়ী লিখছে দশরথকে চিঠি, শকুন্তলা লিখছে দুষ্মন্তকে। এটা যেটা পড়ার রয়েছে, এটা পাঠ্যপুস্তকের মধ্যে যেটা রয়েছে, সেটা লিখছে জনা নীলধ্বজকে। ঘটনাটা কি না, নীলধ্বজ এখানে তার পুত্র প্রবীরকে হারিয়েছে। কিভাবে হারিয়েছে না, পাণ্ডবরা অশ্বমেধ যজ্ঞ করেছে, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়েছে। অশ্বমেধ যজ্ঞের ব্যাপারটা একটু বলি। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে যে সেই সময় রাজারা অশ্বমেধ যজ্ঞ করত, অর্থাৎ একটা সুলক্ষণযুক্ত ঘোড়াকে ছেড়ে দিত
তার পিছনে সেই রাজার সৈনিক থাকতো, সেই ঘোড়া যেতে থাকতো, সেই ঘোড়া চলতে থাকতো, রাজার সৈনিকরা তার পিছনে পিছনে যেত এবং যতগুলো রাজ্য পার হয়ে সেই ঘোড়া চলে যেত সেই সমস্ত রাজ্যটা সেই রাজার অধীনে হয়ে যেত। 1 বছর পরে সেই ঘোড়াটা যখন ঘুরে আসতো তখন সমস্ত দেশ অতিক্রম করে তখন সেই ঘোড়াটাকে বলি দিয়ে সেই অশ্বের মেদে সেই যজ্ঞের সমাপন হতো। অশ্বমেধ মানে অশ্ব বলি দিয়ে। যদি কোনো রাজার রাজ্যের মধ্যে দিয়ে সেই ঘোড়াটা যেত এবং সেই রাজা যদি সেই ঘোড়াটাকে ধরে নিত তাহলে তার সাথে যে রাজা অশ্বমেধ যজ্ঞ করছেন, ঘোড়া ছেড়েছেন, তার সাথে তার যুদ্ধ হতো। তো এখানে নীলধ্বজের প্রতি জনার যে কবিতাটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি নীলধ্বজের রাজত্বে যখন ঘোড়া ঢুকেছে, অর্জুন রয়েছে সৈন্য সামন্ত নিয়ে, নীলধ্বজের বা নীলধ্বজ জনার পুত্র প্রবীর সে ঘোড়াটাকে ধরেছে। ধরার ফলে কি হয়েছে, স্বভাবতই অর্জুনের সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধে প্রবীর নিহত হয়েছে। জনা পুত্র শোকে কাতর, তিনি তার স্বামীকে এই চিঠিটা লিখছেন। চিঠিটা জনা কখনোই লিখেননি নীলধ্বজকে, এটা মধুসূদনের কল্পনা মাত্র যে সময় একজন নারী, একজন মহিলা তার পুত্রকে হারিয়েছেন সেই সময় তার মানসিক অবস্থা কি, তিনি কিভাবে তার স্বামীর কাছে এই পুত্র হত্যার প্রতিশোধ নিতে চান সেই কথাটা তিনি কল্পনা করে এই পত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতাটা পড়ি, এটা কিন্তু পত্রকাব্য, 11টা পত্রকাব্য নিয়ে বীরাঙ্গনা কাব্যটি রচনা হয়েছে। তিনি ভেবেছিলেন সেটার মধ্যে 22টা পত্রকাব্য দেবেন, কিন্তু 22টা তিনি শেষ পর্যন্ত দেননি। 11 জনা মহিলাকে নিয়ে, পুরাণ প্রসিদ্ধ মহিলাকে নিয়ে এই কাব্যটা তিনি রচনা শেষ করেছেন। বাজিছে রাজ তোরণের অনবাদ্য আজি, হ্রেসে অশ্ব গজ্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু, মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য, কিন্তু কোন হেতু? জিজ্ঞেস করছে জনা নীলধ্বজকে যে বাজিছে রাজ তোরণে, রাজ দরবারে রণবাদ্য, যুদ্ধের বাজনা বাজছে। হ্রেসে, হ্রেসে মানে অশ্ব ডাকছে, হ্রেসা, অশ্বের ডাক, এক কথায় প্রকাশ হচ্ছে হ্রেসা। গর্জে, গজ, গজ মানে হাতি, হাতি গর্জন করছে। উড়িছে আকাশে রাজকেতু, রাজ পতাকা আকাশে উড়ছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য, রাজার সৈন্যরা হুঙ্কার দিচ্ছে থেকে থেকে। কিন্তু কোন হেতু, কি কারণে, কি কারণে হচ্ছে আজ রাজপুরীতে এইসব? সাজি চোখি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিৎসিতে, নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে। নীলধ্বজকে জানতে চাইছে জনা নীলধ্বজের কাছে, সাজিছ কি, তুমি কি রণশয্যায় সজ্জিত হচ্ছ? নররাজ, এই নরদের মানুষদের রাজা, যুঝিতে মানে যুদ্ধ করতে, সদলে মানে সৈন্য সামন্ত নিয়ে, প্রবীর পুত্রের, তোমার যে পুত্র প্রবীর তার মৃত্যু হয়েছে, সেই মৃত্যু যার কারণে হয়েছে, যে তাকে হত্যা করেছে, তার প্রতিবিধুৎসিতে মানে তার প্রতিবিধান করতে, তার প্রতিশোধ নিতে, নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে, নিবাইতে মানে নিবারণ করতে, এই শোকের নিবারণ করতে, ফাল্গুনী মানে অর্জুন, ফাল্গুনী নক্ষত্রে তার জন্ম বলে তার আরেক নাম ফাল্গুনী। জনা জানতে চাইছে তার স্বামীর কাছে যে এই যে রাজ দরবারে
রাজপ্রাসাদে এই যে বাদ্য বাজছে, ঘোড়া হাতি সব হুঙ্কার দিচ্ছে, সৈন্যদলরা কোলাহল করছে, রাজ পতাকা উঠছে, কিসের জন্য? কিসের কি কারণ? তুমি কি তোমার প্রবীর পুত্রের যে হত্যাকারী সেই অর্জুনের প্রতিশোধ, তাকে হত্যা করে তার রক্তে পুত্রহন্তার প্রতিশোধ দিতে চাইছো? এই তো সাজে তোমারে, এটাই তো তোমার উচিত। ক্ষত্রমণি তুমি, তুমি ক্ষত্রিয় কুলের মণি, তুমি শ্রেষ্ঠ, মহাবাহু, বড় যোদ্ধা। যাও বেগে গজরাজ্যতা যমদণ্ড সম শুণ্ড আস্ফালি নিদাদে। যাও বেগে, সেখানে যাও। কোথায়? যেখানে গজ মানে হাতি তার সুঁড় উঁচিয়ে আস্ফালন করছে। সেই সুঁড় কেমন না, যমরাজ যেমন শাস্তি দেয় সেই শাস্তি বিধানের জন্য যেমন হাতিটা আস্ফালন করছে অর্জুনকে বধ করবার, সেইখানে তুমি যাও গজরাজের কাছে। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। টুটো মানে ভাঙো, ভেঙে দাও। কিরিটি মানে অর্জুনের গর্ব, অহংকার, যে সে মনে করছে আমি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, আমি সর্বশ্রেষ্ঠ বীর, তার এই অহংকারটাকে তুমি ভেঙে দাও, চুরমার করে দাও। খণ্ড মুণ্ড তার আনো শূল দণ্ড শিরে অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে। খণ্ড মুণ্ড তার তার মাথা কেটে একটা শূল, ত্রিশূলের উপরে, ত্রিশূল মানে বল্লম, বর্ষা, বর্ষার উপরে নিয়ে তুমি এসো তার অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে। আমার বালককে, আমার প্রবীরকে অন্যায় যুদ্ধে যে হত্যা করেছে সেই অর্জুনের মাথাটা কেটে তুমি বর্ষার উপরে নিয়ে আর এসো। নাশো মহেশ্বাস তারে। মহেশ্বাস মানে মহান ধনুর্ধর। হে মহান ধনুর্ধর মানে নীলধ্বজকে বলছে যে তুমি তোমার পুত্রের হত্যার প্রতিশোধ নাও, তুমি অর্জুনের রক্তে তার প্রতিশোধ নাও, তার মুন্ডটা কেটে ওই বর্ষার উপরে নিয়ে এসো। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। তাহলে আমার এই পুত্র হত্যার যে জ্বালা রয়েছে আমার মনের মধ্যে সেটা আমি ভুলতে পারবো। জন্মে মৃত্যু, জন্মালে মৃত্যু হবে। বিধাতার এই বিধি জগতে, এই বিধান জগতে রয়েছে। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি সন্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল। ক্ষত্রধর্ম ক্ষত্রকর্ম সাধো ভুজ বলে। জন্মিলেই মানুষ মারা যায়, কিন্তু সেটার মধ্যেও একটা পার্থক্য থাকে। পূর্ণ বয়সে মারা গেলে সেটা একটা আলাদা ব্যাপার, কম বয়সে মারা গেলে সেটা একটা ব্যাপার, যুদ্ধক্ষেত্রে মারা গেলে সেটা একটা ব্যাপার। যুদ্ধক্ষেত্রে মারা গেছে প্রবীর, অর্জুন মেরেছে, কাজে জন্মিলে মরিতে হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অর্জুনকে তো হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিশোধ তোমাকে নিতে হবে। একথা নীলধ্বজকে বলছে জনা চিঠির মাধ্যমে। সন্মুখ সমরে গেছে স্বর্গধামে। প্রবীরের সাথে অর্জুনের সাথে প্রবীর সামনাসামনি, সন্মুখ মানে সামনাসামনি, সমরে মানে যুদ্ধে মারা গেছে। এবার বিলাপ কী কাজ বিলাপে? বিলাপ করে কোনো লাভ নেই প্রভু। পাল মহিপাল ক্ষত্রধর্ম ক্ষত্রকর্ম সাধভুজ বলে। তুমি রাজা, তুমি ক্ষত্রধর্ম, ক্ষত্রিয়র যে ধর্ম, ক্ষত্রিয়র যে কাজ সেটা তুমি করো, তোমার এটাই করা উচিত। তোমার পুত্রকে হত্যা করেছে অর্জুন, কাজে তোমারও সৈন্য সামন্ত নিয়ে অর্জুনকে হত্যা করা উচিত, তার রক্তে তোমার পুত্রের হত্যার প্রতিশোধ নেওয়া উচিত। হাই পাগলিনী জনা, তব শোভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বীণাধ্বনি। আসলে এই যে উৎসবটা চলছে, আয়োজনটা চলছে, এই যে বাদ্য বাজছে, এটা কিন্তু নীলধ্বজ অর্জুনের সাথে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হচ্ছে না। সে কি করছে তাহলে? কিসের জন্য এটা হচ্ছে? জনা বলছে আমি পাগলিনী হয়ে গেছি। কেন?
আমার পুত্রকে আমি হারিয়েছি। তব শোভা মাঝে নাচিছে নর্তকী আজি, তোমার শোভার মাঝে আমি এদিকে পুত্র শোকে কাতর, আর তোমার শোভার মাঝে নর্তকী নাচছে, গায়ক গাইছে, আর বীণাধ্বনি শোনা যাচ্ছে, বীণাধ্বনি উচ্চস্বরে বাজছে। তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু মিত্রত্বম হইবে। তুমি কোথায় অর্জুনের সাথে যুদ্ধ করতে যাবে, সেনা করে তোমার শোভার মধ্যেখানে নর্তকী নাচছে, গায়ক গাইছে, বীণা বাজছে, আর সবচেয়ে বড় কথা তোমার যে পুত্র হন্তা, তোমার পুত্রকে যে বধ করেছে, যে অর্জুনের সাথে তোমার যুদ্ধে যাওয়া উচিত, যাকে তোমার শত্রু হিসেবে গ্রহণ করা উচিত, সেই অর্জুনকে, সেই অর্জুন রিপু মানে অর্জুন শত্রুকে তুমি তোমার সিংহাসনে বসিয়েছ বন্ধুভাবে। কি আশ্চর্য ঘটনা! সেবিচ যতনে তুমি অতিথি রতনে, তুমি তাকে একদম অতিথির মতো করে সেবা করছো। কি লজ্জা! দুঃখের কথা হাই কব কারে, কাকে আমি এই দুঃখের কথাটা জানাবো যে আমার পুত্র মারা গেছে, যে মেরেছে সেই শত্রু অর্জুন, আজকে সেই অর্জুন, সেই প্রবীরের পিতা, সেই অর্জুনকেই তার নিজের সিংহাসনে বসিয়ে অতিথির মতো সেবা করছে। এই দুঃখের কথা আমি কাকে বলবো, কার কাছে বলবো? হত জ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। মহেশ্বর নগরের রাজা নীলধ্বজ, তুমি কি পুত্র মারা যাওয়ার শোকে নিজের জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছো? অর্থাৎ কে শত্রু কে মিত্র এই বিবেচনাটুকুও তুমি হারিয়ে ফেলেছো। যে দারুণ বিধি রাজা আধারিলে আজি রাজ্য, হরিপুত্র ধনে হরি লাগি তিনি জ্ঞানতব। যে দারুণ বিধি, বিধাতার বিধানে রাজা আধারিলা আজি রাজ্য, অন্ধকার হয়ে গেছে এই রাজ্যটা। কেন? হরিপুত্র ধনে, পুত্র হরি মানে হরণ করে নেওয়া, প্রবীর পুত্র মারা যাওয়াতে পুরো রাজ্যটা অন্ধকার হয়ে গেছে। হরিলা কি তিনি জ্ঞান, যে বিধাতা প্রবীর পুত্রের হত্যাতে এই রাজ্যটাকে অন্ধকার করে দিয়েছে, সেই বিধাতা কি তোমার হরিলে মানে নিয়ে নিয়েছে জ্ঞান বুদ্ধিটুকুও? তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি। তা না হলে এই পাষণ্ড মহাপাপী পাণ্ডুরথী মানে পাণ্ডবদের যে পাণ্ডুর পুত্র অর্জুন, এই পার্থ অর্জুন আর এক নাম, এখানে তোমার রাজ্যে অতিথি হয়ে কী করে এসেছে? যদি তোমার জ্ঞান থাকতো, যদি তোমার মানে পুত্র হত্যা করার মানসিকতা থাকতো, তাহলে আজ তো অর্জুনের সাথে তুমি সমরে থাকতে, যুদ্ধক্ষেত্রে থাকতে। তা না করে তুমি তাকে সিংহাসনে বসিয়ে তাকে অতিথি সেবা করছো। তোমার জ্ঞান গম্ভীর সব বোধহয় বিধাতা হরণ করে নিয়েছে। কেমনে তুমি হাই মিত্রভাবে পরশ সে কর মানে হাত, কেমনে তুমি কেমন করে হাই মিত্রভাবে পরশ সে কর, সেই অর্জুনের কর হাত তুমি কিভাবে স্পর্শ করছো? যাহা প্রবীরের লোহে লোহিত, যে অর্জুনের হাতটা প্রবীর, আমার পুত্র প্রবীরের রক্তে রাঙা হয়ে গেছে, সেই হাতটাকে তুমি মিত্রভাবে কি করে গ্রহণ করছো, কিভাবে ধরছো, স্পর্শ করছো? ক্ষত্রিয় ধর্ম এই কি নিমনি, এটাই কি ক্ষত্রিয়ের ধর্ম? তুমি যেটা করছো এটা ক্ষত্রিয় ধর্ম হচ্ছে? কোথা ধনু, কোথা ধুন, কোথা চর্ম অসি, কোথায় তোমার ধনুক, কোথায় তোমার তীর, কোথায় তোমার অসি, কোথায় গেল এসব? আজকে সেসব ছেড়ে দিয়ে তুমি তাকে নিয়ে এখানে বসে নিয়ে অতিথি সেবা করছো, বন্ধুভাবে তাকে গ্রহণ করছো। এরপরে আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে হবে।